সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 চট্টগ্রাম স্টুডিও থেকে আমাদের নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিন। আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। চট্টগ্রামের করোনা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। আমরা গত দুদিন যাবত যেটি দেখছি যে শনাক্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা কিছুটা কমেছে। সমস্যা যেটি দেখা দিয়েছে সেটি হচ্ছে টিকা কেন্দ্রে, বেশ কিছু টিকা কেন্দ্রে এবং শহরে এবং উপজেলা পর্যায়েও টিকা শেষ হয়েছে। টিকা আবার চট্টগ্রামে আসলে টিকা দেওয়া শুরু হবে। আর অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা এবং মডার্না টিকা সেটি এই মুহূর্তে দেওয়া বন্ধ আছে। প্রথম ডোজ দ্বিতীয় ডোজ কোনোটি এখন দেওয়া হচ্ছে না। আগামী 1-2 দিনের মধ্যে আবার দেওয়া শুরু হবে এমনটি বলা হয়েছে। এটি একটি ব্যাপার। আর একটা হচ্ছে টিকা কেন্দ্রে আমরা বিশৃঙ্খলা দেখেছি। টিকা কেন্দ্রে লম্বা লাইন, মানুষ যে টিকা দিতে পারছেন না, আবার অনেকে নিবন্ধন করতেও সমস্যায় পড়ছেন। আবার আরেকটি ঘটনা আমরা দেখেছি যে ঘরে বসেও কেউ টিকা দিয়েছেন, এরকম ঘটনাও চট্টগ্রামে ঘটেছে। এই প্রসঙ্গগুলো নিয়ে আমরা কথা বলবো। দুজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে এর মধ্যে যুক্ত হয়েছেন জনাব হাসান আকবর, প্রধান প্রতিবেদক দৈনিক আজাদী, সিনিয়র সাংবাদিক। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? ধন্যবাদ। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার কথা রয়েছে নগর পরিকল্পনাবিদ এবং সমাজ উন্নয়ন কর্মী জনাব দেলার হোসেন মজুমদারের। তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন, তার অপেক্ষায় আমরা আছি। আমরা আলোচনা যাবার আগে এই চট্টগ্রামে টিকা নিয়ে যে বিশৃঙ্খলাটি তৈরি হয়েছে এবং এটি নিয়ে যে মানুষের নানা ধরনের অভিযোগ আছে, আমরা এটি নিয়ে একটি প্রতিবেদন আছে, একটু দেখে নেব। চট্টগ্রামে যখন দীর্ঘ লাইনে দাঁড়িয়েও অনেক মানুষ টিকা পাচ্ছেন না, ঠিক তখন ঘরে বসে করোনার ভ্যাকসিন নেওয়ার ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এই দুই ব্যক্তির একজন টিকা নেওয়ার ছবি সামাজিক মাধ্যমে দেওয়ার পর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে সম্প্রতি পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। তাদেরকে গ্রেপ্তারের পর আদালতে পুলিশ রিমান্ড চাইলে দুইজনের রিমান্ড মঞ্জুর করে বিচারক। মোবারক আলী এখন পর্যন্ত আমাদেরকে যেটা বলেছে যে বিশুর সাথে তার একটা সম্পর্ক পূর্ব পরিচিত, সেই সম্পর্কের সূত্র ধরে সে তাকে এই সহযোগিতাটা করেছে। এইটা আসলে আমাদের তদন্ত কার্যক্রমটা একদম প্রাথমিক পর্যায়ে, তো এই তদন্ত কার্যক্রম আরো সামনে গেলে তখন আমরা বুঝতে পারবো। আর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের প্রধান বলেন, দোষী হলেই শাস্তি পেতে হবে সবার। অভিযোগের ভিত্তিতে সে মামলা বিচারাধীন চলছে, তদন্তাধীন চলছে, এবং আমাদের যে দাপ্তরিক যে বিষয়গুলা যে নিয়ম নীতি রয়েছে সেই নিয়ম নীতির মাধ্যমেই আমরা তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। আরো কারা বাসায় বসে টিকা নিয়েছে তদন্তে নেমেছে পুলিশ সহ স্বাস্থ্য বিভাগ। এর আগে চট্টগ্রামের পটিয়ার শোভন দণ্ডী ইউনিয়নে সরকারি ঘোষণার আগেই গণটিকা দিয়ে চাকরি হারিয়েছেন এক স্বাস্থ্যকর্মী। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। আমরা প্রতিবেদনটি দেখলাম। আমাদের সঙ্গে এর মধ্যে দেলোয়ার মজুমদার, তিনিও যুক্ত হচ্ছেন। আমন্ত্রণ জানাই আপনাকে দেলোয়ার মজুমদার। আলোচনায় চলে যাচ্ছে সরাসরি। শুরুতেই হাসান আকবর, আপনার কাছে আসতে চাই। নিঃসন্দেহে আমরা অনেক দেশ থেকে এগিয়ে আছি টিকা প্রয়োগের ক্ষেত্রে এবং টিকা সংগ্রহের ক্ষেত্রে। সেই জায়গাটি থেকে এবং অনেক মানুষকে আমরা টিকা প্রয়োগ করতে পেরেছি, এটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এবং সরকার তার কর্তব্যটি এই জায়গাটিতে বেশ ভালোভাবে পালনের চেষ্টা করেছে। কিন্তু বিশৃঙ্খলা যেটি আমরা দেখেছি যে টিকা কেন্দ্রে বিশৃঙ্খলা, আবার কেউ একেবারে রাজার হালে ঘরে বসে টিকা নিয়েছেন, এমন একটি অবস্থা। এই চট্টগ্রামের এই বিশৃঙ্খল পরিস্থিতিটাকে কি বলবেন আপনি? এবং টিকাও শেষ হয়েছে, মজুদ শেষ হয়েছে, আবার টিকা আসবে, এটি আমরা অস্বাভাবিক বলবো না, কারণ টিকে একটি বিশেষ পরিস্থিতিতে বিশেষ পরিবেশে রাখতে হয় এবং আনতেও হয় বিশেষভাবে। টিকা যেহেতু শেষ হয়েছে, আবার আসবে। সোমবার থেকে শহরেও সিনোফার্মের টিকা দেওয়া শুরু হবে। চট্টগ্রামের এই ভ্যাকসিন পরিস্থিতি বা ভ্যাকসিন নিয়ে যে বিশৃঙ্খলা, এটি নিয়ে আপনার বক্তব্য জানতে চাই জনাব হাসান আকবর। ধন্যবাদ জায়েদ ভাই। আপনি আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমাদের করোনার যে মহামারী থেকে যদি আমাদের বাঁচতে হয় তাহলে আমাদের ভ্যাকসিনেট হওয়ার এর কোনো বিকল্প নেই। আমরা যত বেশি ভ্যাকসিনেট করতে পারবো তত এই মহামারী থেকে নিজেদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে আমরা এগিয়ে যাবো। তো এই ক্ষেত্রে আমি সরকারকে একটু ধন্যবাদ দিতে চাই, যেটা আপনিও বললেন। আপনার সাথে আমি পুরোই একমত যে পৃথিবীর অনেক দেশ যেখানে একটা টিকার জন্য এখনো হাহাকার করছে, টিকা করতে পারেনি, সেই ক্ষেত্রে বাংলাদেশ যে ভ্যাকসিনেট যে পলিটিক্স, এই পলিটিক্সে অনেক এগিয়ে রয়েছে। তবে গতকাল একটা আমরা আরো হয়তো আরো একটু ভালো করতাম যদি আমাদের ভারত নির্ভরতাটা যদি এইভাবে না হতো। আমরা যদি শুধু ভারতের উপরে যে অক্সফোর্ড টিকাটা এটার দিকে নির্ভরশীল না হয়ে যদি আমরা শুরুতেই চীনকেও যদি আমাদের সাথে রাখতাম, তাহলে হয়তো আমরা আরো বেশি লোককে এতদিনে ভ্যাকসিনেট করতে পারতাম। যাক, তারপরেও যা হয়েছে এটা কিন্তু কম নয়। একটা নতুন করোনা, এই মহামারীটাও নতুন, করোনা রোগটাও নতুন,
টিকা দেওয়ার এই সিস্টেমটাও নতুন। এই নতুন এতগুলো নতুন জিনিসকে ঠিকভাবে ম্যানেজ করাটা আসলে ওই অভিজ্ঞতাটাও নতুন। তো এই সুতরাং এই ক্ষেত্রে আমাদের স্বাস্থ্য বিভাগ যা করছে এবং যেভাবে করছে সরকার, এটাকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়, সাধুবাদ জানাতে হয়। কিন্তু এরপরও একটা কথা থেকে যায় যে যেটা বিশৃঙ্খল পরিস্থিতি যেটা হলো, এটা আসলে এই সর্বত্র হয়েছে এই ধরনের বলা যাবে না, অধিকাংশ ক্ষেত্রে হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অনেক ভালো টিকা প্রদান করা হয়েছে। যেমন গণটিকা নিয়ে আমি কথা বলি, আমরা 8 নং সুলভবহর ওয়ার্ডে ওই দিন আমি ছিলাম যেদিন গণটিকা দেওয়া হয়। আমাদের এখানে কাউন্সিলর যিনি আগেই তালিকা করেছিল, ওনার ওয়ার্ডের 900 জন মানুষকে টিকা দিয়াবেন। এই 900 জন মানুষের আমার বাসার পাশেই একটা টিকা কেন্দ্র ছিল, আমি ওই জায়গাটা গিয়েছিলাম দেখার জন্য। ওখানে দেখলাম যে 300 জন মানুষ এক কেন্দ্রে, ওই 300 জনের প্রায় অধিকাংশই যাদের বয়োবৃদ্ধ, প্রতিবন্ধী, এ ধরনের মানুষ কোনো টিকা দেওয়ার ব্যবস্থা করে তারা সুশৃঙ্খল পাবে। মানুষ লাইন তো ধরতে হবে। আমরা একসাথে একটা জায়গায় যখন আমরা 300 মানুষ টিকা দেবো, তো 300 জন তো একটা সিরিয়াল করতে হবে। আপনি এই সিরিয়াল করার ক্ষেত্রে শৃঙ্খলাটা আসল জিনিস, এবং শৃঙ্খলা আমি কিছু কিছু ক্ষেত্রে দেখেছি। তবে ওই ওয়ার্ডে আমার এই যে 8 নং বড় ওয়ার্ডে যেখানে সুশৃঙ্খল ভাবে টিকা দেওয়া হয়েছে, আমি বললাম সেই জায়গায় ঘরে বসে টিকা দেওয়ার একটা ঘটনা দেশে বেশ আলোচিত হয়ে উঠে, এবং এই ঘটনাটা দুর্ভাগ্যজনক ভাবে হয়তো এটা আমরা জানতে পারতাম না। এটা জানা হয়ে গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে। যে যিনি দিয়েছেন তিনি আপলোড করেছেন। হ্যাঁ, যে ভদ্রলোক টিকাটা দিয়েছিলেন উনি নিজের শো অফ করার জন্য, মানে আমি ঘরে বসে টিকা নিয়েছি, উনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন, ওনার বন্ধু মোবারক আলীকে ধন্যবাদ জানিয়েছেন, এবং উনি শো অফ করার জন্য যে আমি এত ক্ষমতাবান যে ঘরে বসে আমি টিকা দিয়েছি। যেখানে প্রতিবন্ধী লোকগুলা রাস্তায় লাইনে মানে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকা দিচ্ছে, সেই ক্ষেত্রে উনি একটা যুবক মানুষ, উনি ঘরে বসে টিকা দিয়েছেন। এটা নিশ্চয় ওনার একটা ক্ষমতার, ওনার হাত যে অনেক লম্বা, এটা দেখানোর জন্য উনি এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা থেকে সাংবাদিকেরা আমরা সেটা পেলাম। পাওয়ার পর বিভিন্ন সোর্সে কথা বলে পত্রিকায় একটা নিউজ হলো। নিউজের পরিপ্রেক্ষিতে আমার মনে হয় প্রশাসন নড়ে চড়ে বসে, এবং প্রশাসন তারপর দিন তাকে এবং তার যিনি টিকার যোগান দিয়েছেন তাকে গ্রেপ্তার করেছে। এবং ইতিমধ্যে যেই টেকনিশিয়ান মোস্তফা হাকিম স্বাস্থ্য কেন্দ্রের একজন টেকনিশিয়ান, যাকে দিয়ে ও বাসায় টিকা দেওয়ার ব্যবস্থা করেছিল, তাকে সিটি কর্পোরেশন চাকরি থেকে অব্যাহতি দিয়েছে এবং সে পলাতক রয়েছে। তো এটা আসলে একটা ব্যতিক্রম, এটা ব্যতিক্রম বিচ্ছিন্ন ঘটনা আমরা বলতে পারি, কারণ যেখানে লাখ লাখ মানুষ টিকা নিচ্ছেন সেখানে এটা সার্বিকভাবে বলা যাবে না যে চট্টগ্রামে শত শত মানুষ টিকা ঘরে বসে টিকা দিচ্ছে, এটা বলা যাবে না। 2-1টা ঘটনা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে 2-1টা ঘটনা ঘটেছে, হয়তো এটা একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তো একটা ধরা পড়েছে আর একটা ধরা পড়েনি। এটা প্রশাসন কঠোর ভাবে এটা নিয়ন্ত্রণ করেছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন অত্যন্ত কঠোর ভাবে এটা নিয়ন্ত্রণ করেছে। না হলে আমার মনে হয় না এখন আপনি কাউকে যদি বলেন যে ভাই আপনার ঘরে এসে আমি টিকা দেবো, কেউ রাজি হবে না। আবার আসবো আপনার কাছে দেলোয়ার মজুমদার। আমি দেখেছি আপনি নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যে বাংলাদেশ এই যে টিকা দেওয়ার ক্ষেত্রে, ভ্যাকসিন জোগাড়ের ক্ষেত্রে এবং এই জায়গায় সরকারের যে ভূমিকা, এখন টিকা দেয়াটাকে শৃঙ্খলে আনার কথা আপনি বলেছেন। আমরা যেটি দেখেছি, ধরেন আমরা এই চট্টগ্রাম জেনারেল হাসপাতাল যেটি, এখানে আমরা দেখেছি যে এক এক ফ্লোরে 3টা-4টা বুথে টিকা দেয়া হচ্ছে। এগুলোকে কি সরিয়ে জেনারেল হাসপাতালের অধীনে কোনো স্কুলে বা কোথাও নেওয়া যেত না? আমরা দেখেছি যে হাসপাতালের সব ফ্লোর ঘুরে এসে রাস্তায় এসে লাইন শেষ হচ্ছে এবং মানুষজন একেবারে গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন। এই জায়গাটিতে স্বাস্থ্যবিধির কিছু আমরা দেখছি না, যে এখানে তো ভ্যাকসিন নিতে এসেও মানে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। দেলোয়ার মজুমদার, কি বলবেন? হ্যাঁ, আমি একেবারেই একটি বিয়োগান্তক ঘটনা দিয়ে শুরু করি। আপনি ভ্যাকসিন নিতে গিয়ে আক্রান্ত হওয়ার কথা, আপনারা জানেন গতকালকে একটি মিডিয়ার একজন সাংবাদিকের স্ত্রী মারা গেছেন, এবং তিনি প্রথম ডোজ টিকা নেওয়ার 3 দিনের মাথায় আক্রান্ত হয়েছেন, এবং এখানে অনুমেয় যে টিকা নিতে গিয়েই তিনি ইনফেক্টেড হয়েছেন। তাহলে এই টিকা নিতে গিয়ে ইনফেক্টেড হওয়ার সম্ভাবনাটা প্রচন্ড বেশি। আমি যখন ফার্স্ট ডোজ টিকা নেই তখন আমি নড়তে পারছিলাম না, আমার পিঠে মানুষ আটকে ছিল, জাপটে ছিল জেনারেল হাসপাতালেই। এবং সেদিন আমি ফেসবুকের কথা উল্লেখ করেছি, যেহেতু ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, আমি আক্রান্ত হয়েছে কিনা জানি না। পরে আমার ওখানকার চিকিৎসকরা বিকেল বেলা যখন একটু খালি হলো, তখন তাদের একজন কর্মচারীকে দাঁড় করিয়ে আমাকে ওনার রুমে বসিয়ে মানে মোটামুটি ভাবে আমাকে বললো আপনি বিশ্রাম নেন, আমি টিকাটি দিলাম। এবং যারা টিকাটি দিচ্ছেন তাদের আন্তরিকতার কোনো ঘাটতি দেখিনি। এবং আমি বলবো যে একমাত্র বেসরকারি একটি সংস্থাকে প্রথমবার আমার টিকার সাথে যুক্ত করার কারণেই আমরা একটা হিমচিম খেয়েছিলাম।
এবং পরবর্তীতে পুরোটাই সরকারি ব্যবস্থাপনায় নেওয়াতে আমি এখন পর্যন্ত মনে করি আমাদের টিকা ব্যবস্থাপনা এটি গর্ব করার মতো। কিন্তু গতকাল এবং এই গণটিকার সময় কিছু কিছু কালিমা কিন্তু এতে লিপ্ত হয়েছে। সেটি হচ্ছে আমাদের দেশে কিছু কিছু মানুষ প্রদর্শনবাদে বিশ্বাসী আর কিছু কিছু মানুষ ধান্দাবাদে বিশ্বাসী। আর প্রদর্শনবাদেরও কিন্তু প্রকারান্তে হচ্ছে ক্ষমতা প্রকাশ করা এবং দর্প প্রকাশ করা, সেই কেন্দ্র দখল করার কিছু কিছু ঘটনা কিন্তু কিছু জায়গায় ঘটেছে। এবং এই যে প্রদর্শনবাদীরা এরা কিন্তু সরকারের প্রশ্রয় পাচ্ছে এই কথা কিন্তু আমি মানি না, আমি বিশ্বাসও করি না। সরকারের প্রশ্রয় পাচ্ছে না, এগুলি স্থানীয় ভাবে। এবং যেহেতু এটা ঘটে গেছে, এখন পর্যন্ত মাত্র 12% মানুষ আমাদের টিকার আওতায় এসেছে প্রথম ডোজ। আমার মনে হয় এই জিনিসগুলি চিহ্নিত হয়ে গেছে। এখনই আমাদেরকে এই চিহ্নিত বিষয়গুলিকে সমাধান আমরা কিভাবে করব, এই প্রদর্শনবাদীদের হাত থেকে কিভাবে আমি আমার টিকা ব্যবস্থার সম্মান রক্ষা করব, এই ধান্দাবাজদের হাত থেকে যে ঘরে নিয়ে টিকা দেওয়া, এবং পটিয়াতে একটি ঘটনা ঘটেছে, প্রায় 2600 লোককে টিকা দেওয়া শুরু হওয়ার আগে টিকা দিয়ে ফেলেছে। এই ধরনের লোকদের হাত থেকে কিভাবে আমি এই টিকা ব্যবস্থাপনাটিকে রক্ষা করব, সেটি ভাবনা চিন্তা, আমার টিকা ব্যবস্থাপনার সাথে যুক্ত মানুষদের ভাবনা চিন্তার উপর আমার এখনো কিন্তু বিশ্বাস আছে। আর আপনি যে প্রস্তাবটি করেছেন একটি বড় পরিসরের জায়গাতে, হ্যাঁ, আমরা ভোট কেন্দ্র কোথায় বসে কোথায় করি, কোন স্কুল বা ইয়েতে, মানে বেশি মানুষ যেখানে যেতে পারবে, ভিড় কম হবে। এবং সেই জায়গা তো আমি যদি সেগ্রিগেট করতে পারি যে এই সময় থেকে যদি আগে তালিকা না হয়, এই সময় থেকে এই সময় পর্যন্ত এত বয়সের মানুষ, এই সময় থেকে এই সময় পর্যন্ত এত বয়সের মানুষ, এইভাবে যদি আমরা ভাগ করে দেই, তাহলে কিন্তু আমরা মানুষের চাপটা কিছুটা কমাতে পারবো। এবং এই লাইনগুলি সেখানে যদি আমরা কিছু স্বেচ্ছাসেবক রাখি, তারা ওইটা যদি তত্ত্বাবধান করে যেভাবে ধরার কথা সেভাবে ধরছে কিনা, তাহলে আমরা এটা রক্ষা করতে পারবো। তো আমি এখনো দৃঢ়ভাবে বিশ্বাস করি টিকা ব্যবস্থাপনার সাথে যারা যুক্ত আছে, যাদের চিন্তা ভাবনার প্রতি আমার প্রচন্ড শ্রদ্ধা আছে, তারা প্রথম থেকে খুব ভালোভাবে ব্যবস্থাপনাটা শুরু করেছেন এবং তারা এই ত্রুটিগুলিকে দেখে এগুলি দূর করার পদ্ধতি অবশ্যই উদ্ভাবন করতে পারবেন। আমরা খুব সম্মানের সাথে, যোগ্যতার সাথে আমাদের টিকাদান কর্মসূচি শেষ করতে পারবো বলে আমি বিশ্বাস করি। আবার আসবো দেলোয়ার মজুমদার, আপনার কাছে হাসান আকবর এই প্রসঙ্গে কিছু যুক্ত করবেন কিনা? না, আমি আপনার কথাটাকে নিতে চাই, আপনার কথাটাকে নিতে চাই যে আমি যে স্কুলগুলাকে টিকাদান কেন্দ্রে করা যায় কিনা, স্কুলগুলা বন্ধ। আমরা আসলে তো এটা ঠিক যে যত ডিসেন্ট্রালাইজড হবে জিনিসটাকে, এখন শুধু এক জায়গায় আপনি কুক্ষিগত করে রেখেছেন, তো এটাকে যদি ডিসেন্ট্রালাইজ করা যায় তাহলে মানুষের ভিড়টা, মানুষের ভোগান্তি, মানুষের যে লাইন ধরা, মানুষের অপেক্ষা, এটা অনেক কমে যাবে। কিন্তু ডিসেন্ট্রালাইজ করা যাচ্ছে কিনা, সবকিছু তো আপনি ডিসেন্ট্রালাইজ করতে পারছেন না, কারণ এখানে টেম্পারেচার একটা ব্যাপার আছে, টিকা সংরক্ষণের একটা ব্যাপার আছে, টিকাগুলা কতক্ষণ রাখা যাবে আসলে এটা ডাক্তাররা খুব ভালো বলতে পারবেন, বা টিকা যারা দিচ্ছেন ওনারা ভালো বলতে পারবেন। তবে আমরা মনে হয় আজকে এখানে পরামর্শটা রাখতে পারি বা অনুরোধটা করতে পারি যে আমার মনে হয় যে এটাকে আরো একটু সরিয়ে দেওয়া উচিত, যে টিকা ব্যবস্থাপনাটা এটাকে যদি শহরের আরো একটু সরিয়ে দেওয়া যায়, তাহলে মানুষের এই ভোগান্তি, এই যে দেলোয়ার ভাই যেটা বললেন যে উনি পিঠ নাড়াতে পারছিলেন না, মানে ইলিশ ফাইলের মতো, যেটা আমরা ইলিশ ফাইল বলি, ওই ইলিশ ফাইল আটকে ছিল, এই ধরনের প্রেক্ষাপটে আমাদের যে সাংবাদিক ভাইয়ের কথা বললেন, যার স্ত্রী একটা বিয়োগান্ত ঘটনা, এগুলো আসলে আমরা তো এটা নিশ্চিত যে টিকা দেওয়ার জন্য যে পরিমাণ ভিড় আমরা গত গণটিকার সময় বলেন, এমনি বলেন, আমরা প্রবাসীদের জন্য টিকা দেওয়ার জন্য যে পরিমাণ ভিড় আমরা জেনারেল হাসপাতাল বা অন্যান্য টিকা কেন্দ্রগুলো দেখেছি, এটাতে যে একজন মানুষ যদি আক্রান্ত থাকে, তাহলে সেই যে আরো 10-20 জনকে আক্রান্ত করছে, তাতে কোনো সন্দেহ নেই, কারণ এটা একটা অদৃশ্য শত্রু। এটাকে জনাব হাসান আকবর, এরকমও খুঁজতে দেখা গেছে যে টিকা নেয়ার জন্য যারা লাইনে দাঁড়িয়ে আছেন, সেখানে এসে স্যাম্পল দিতে এসেছেন, করোনার তার উপসর্গ আছে, তিনি ভুলে সেই লাইনে দাঁড়ানো এবং বলতেছেন আমি স্যাম্পল দেব, কোথায় দেব। তো সেই জায়গায় যে মানুষগুলো আছেন, উনি তো মানে সংক্রমিত আক্রান্ত করলেন। এটাকে ডিসেন্ট্রালাইজ করা যায় কিনা বা এটার কোনো সুযোগ আছে কিনা আমি সেটা অনুরোধ করবো। চট্টগ্রামের সিভিল সার্জন আছেন, চট্টগ্রামের স্বাস্থ্য অধিদপ্তরের ডাইরেক্টর সাহেব আছেন, বা এটা তো একটা গভর্নমেন্ট ডিসিশন নিতে হবে, সরকারি ভাবে ডিসিশন নিতে হবে। এখন চাইলে তো একজন আর স্কুলে গিয়ে টিকা দিতে পারবে না, এটা সরকারি ভাবে একটা ডিসিশন নিতে হবে। তো আমি এই প্রস্তাবটা, এই অনুরোধটা করবো যে এটাকে যত সরিয়ে দেওয়া যাবে মানুষ তত উপকৃত হবে। আর টিকাটা এই যে গায়ের সাথে গা লাগিয়ে দাঁড়াচ্ছে, এখানেও তো কেউ আসছে না যে একটু সরে দাঁড়ান বলতে। হ্যাঁ, ওইটাই এখন মনে করছে না গায়ের সাথে গা লাগালে আমি একটু তাড়াতাড়ি ওই টেকনিশিয়ানের কাছে পৌঁছতে পারবো, টিকাটা দিয়ে দিতে পারবো, এটাই আর কি। দেলোয়ার মজুমদার, সব তো খুলে দেয়া হলো, শিক্ষা প্রতিষ্ঠান বাকি আছে এখন। মানুষজন, মানে এই যে মৃতের সংখ্যা এমন ভাবে বাড়লো, গত 2 দিন দেখলাম আবার চট্টগ্রামে কমেছে মৃতের সংখ্যা এবং শনাক্তের সংখ্যা। কিন্তু এই কঠোর লকডাউনের সময় যেভাবে মাস্ক পরতেন এখানে ঝুলিয়ে, বা কেউ পরতেন না, অধিকাংশ মানুষ পড়েন কিন্তু অনেকেই পড়েন না, এরকমও আছে, তারা এখনো সেইভাবেই আছেন।
আসলে এই জায়গাটিতে এই হাটে ঘাটে মাঠে মার্কেটে শপিং মলে এই জায়গাগুলোতে মাস্ক পরার জন্য কি আইন প্রয়োগটা করা দরকার আছে কিনা? সবকিছু তো আর কত আইনের বোঝাবেন? না, সবকিছু তো আইনের মাধ্যমে করা যায় না। সেলফ মোটিভেশন লাগে, বা আবার সমস্তটাই মোটিভেটেড হয় না। পৃথিবীর কোনো দেশেই স্বতঃস্ফূর্ত ভাবে শতভাগ মানুষ আইন মানে না, এবং সেই জন্য সব দেশেই আইনের কঠোর প্রয়োগ আছে। আমি ইংল্যান্ডে একজন আমার গাড়ি চালাচ্ছিল এক বন্ধু, একটা জায়গায় এসে বলেছেন একটু সতর্ক হতে হবে, কেন কারণ এখানে সিসি ক্যামেরা আছে। মানে এর আগে উনি জুড়ে চালিয়েছেন, ওই জায়গায় এসে থেমে গেছেন, কারণ আইনকে উনি ভয় করেন। তেমনি আমরা কিন্তু মাঠে আইনের প্রয়োগ করার জন্য আমরা কোনো উদ্যোগ কিন্তু মাঠে দেখছি না, এবং শুধুমাত্র মানে ওই তাবিজের মতো করে দুই একটা অ্যাকশন হয়, মানে মনে হয় যে পানি পড়া খেলে হয়ে যাবে এরকম একটা, মানে সমুদ্রের মধ্যে এক দুইজন, এটা দিয়ে কিছুই হবে না। তবে মাস্ক পরার ব্যাপারটা কিছুটা পরিমাণ বেড়েছে, কিন্তু যারা মাস্ক ছাড়া পড়ছে তিনি মাস্ক পরা লোকটাকে ইনফেক্টেড করতে পারেন, তিনি যদি বাহক হয়ে থাকেন। সেই ক্ষেত্রে আমি শতভাগ স্বাস্থ্যবিধি মেনেও আমি বাঁচার উপায় নেই, তা আমাকে রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের নেই? রাষ্ট্রের এই জায়গায় দায়িত্ব আছে। তো আমরা খুব হতাশার সাথে লক্ষ্য করছি, সব খুলে দিল, পর্যটন কেন্দ্র খুলে দিল। আমার মনে হয় যে এই খুলে দেওয়ার ক্ষেত্রে কিছু কঠোর কথাবার্তা বলে যদি খোলা হতো, প্রচারণা যদি কঠোর কথাবার্তা দিয়ে হতো, তাহলে বা কঠোর অ্যাকশন যদি থাকতো খুলে দেওয়াটাকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে। যেমন মার্কেট খোলা হয়, বলে স্বাস্থ্যবিধি মানেন, কেউ কিন্তু সেটা লক্ষ্য করে না। এবং পরিবহনের স্বাস্থ্যবিধি না মানার জন্য যে দোকান আপনি শপিং মলে প্রবেশ করছেন, সেখানে কেউ দেখছে না যে এই ক্রেতার মাস্ক আছে কিনা, আবার বিক্রেতারও মাস্ক নেই। যদি এরকম হতো যে হ্যাঁ তুমি মাস্ক পরোনি, তোমার দোকান 7 দিন বন্ধ, বা এই মার্কেট এখন বন্ধ থাকবে, এখানে স্বাস্থ্যবিধি মানা হয়নি, বা মার্কেট কমিটি যে শপিং মলের একটা মালিক পক্ষদের কমিটি থাকে, তারাও তো দায়িত্ব নিয়ে সেখানে স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়টি দেখতে পারেন। যদি আইন শৃঙ্খলা বাহিনী সেখানে কঠোর হয়, তাহলে কি সেটি সম্ভব কিনা বা তাদের দিয়ে করানো যায় কিনা? দেলোয়ার মজুমদার সম্ভবত বিদ্যুৎ চলে গেছে ওনার ওখানে। জনাব হাসান আকবর, একই প্রসঙ্গ আপনার কাছে। না, হ্যাঁ, আইন এই যে দেলোয়ার ভাই যেটা বলছিলেন, মানে গাড়ি স্পিডে চলছিল, এক জায়গায় এসে বললো যে সিসি ক্যামেরা আছে, সাবধান হতে হবে। ওনার বন্ধু যেটা বললেন ইংল্যান্ডের ঘটনা উনি বললেন, সেম একটা ঘটনা আমি আপনার থাইল্যান্ডের বলি। রাতে 2টার সময় এক জায়গায় আসতে দিলাম আমরা, রাতে 2টার সময় ড্রাইভার দেখি যে সিগন্যাল চলছে, ট্রাফিক সিগন্যাল, ড্রাইভার দাঁড়িয়ে আছে, কোনো গাড়ি ঘোড়া নেই, আমরা একা। তো বললাম যে তাহলে দাঁড়াচ্ছেন কেন, চলেন। না, সিগন্যাল লাল বাতি জ্বলছে। তো লাল বাতিকে যদি রাতে 2টার সময় উনি ভয় করেন, তাহলে সেটা নিশ্চয়ই আইনের প্রয়োগ আছে বলে ভয় করেন। আর আমাদের দেশে হচ্ছে কি, আমি যত আইন অমান্য করাটা হচ্ছে আমার ক্ষমতা। আমি আইন অমান্য করলে বোঝানো যাবে যে আমি খুব ক্ষমতাবান মানুষ, যে ঘরে বসে টিকা দিচ্ছি, উনি আইনটা অমান্য করে বুঝালেন যে উনি ক্ষমতাবান মানুষ। তো আমাদের দেশে আইন অমান্য করার যে একটা প্রবণতা, এটা থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, আমরা যে নিশ্চয়ই আপনার মার্কেট বলেন বা অন্যান্য জায়গায় যেগুলো খুলে দেওয়া হয়েছে, খুলে দিতে হবে। আসলে খুলে না দিয়ে দিনের পর দিন আপনি কতদিন লকডাউন চালাবেন, কতদিন সব বন্ধ রাখবেন, এটা সম্ভব না। খুলতে হবে। এর মধ্যে আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে, আপনি কালকে ডাক্তার লিয়াকত সাহেব আমার একটা টকশোতে আসছিলেন, দৈনিক আজাদী একটা টকশোতে, উনি বললেন শুধুমাত্র মাস্কটা যদি আপনি এনশিওর করতে পারেন, তাহলে কোভিড অনেকাংশে নিয়ন্ত্রণ করা যাবে। তো আমরা মাস্কটা তো এনশিওর করা যায়, এটা আইনটা হোক না কঠোর ভাবে, 10 জন 20 জন একটা মার্কেটে হুট করে একটা আসুক অভিযান হোক, এসে একটা অভিযান চালায়, জরিমানা করুক। একজনকে মাস্ক পরলেন না, আপনি 1000 টাকা জরিমানা করে দিল, তারপর দিন থেকে মাস্ক আপনার পিটালেও আপনি খুলবেন না। আপনি আইনটা যদি প্রয়োগ করার সুযোগ তৈরি হয়, আইনটা যদি প্রয়োগ হয়, তাহলে মাস্কটা সবাই পড়বে। এখন শুধু মাস্কটাই যদি আমরা পড়ি, আর সাথে যদি আমাদের ভ্যাকসিনেট কার্যক্রমটা যদি চলে, তাহলে নিশ্চয়ই আমরা এই কোভিড পরিস্থিতিতে দুর্যোগ মোকাবেলা করতে পারবো, ভালোভাবে পারবো। সেই জায়গায় আরেকটি হচ্ছে যে ওই যে প্রসঙ্গটিতে আমরা ছিলাম, যে ডিসেন্ট্রালাইজড করা টিকা কার্যক্রমটাকে, সেই ক্ষেত্রে সিটি কর্পোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডে স্বাস্থ্য কেন্দ্র আছে। এক একটি হাসপাতালের অধীনে এই স্বাস্থ্য কেন্দ্রগুলো যদি ভাগ করে দেওয়া যায় এবং তারা একযোগে যে সেখানে টিকা দেবেন, এরকম ভাবে কি করা যায় কিনা? হ্যাঁ, অবশ্যই করা যায়, এটা অবশ্যই করা যায়, এবং এটা করলেই এর সুফল মিলবে। আমি প্রথমে যে কথাটা বললাম, আপনি স্কুলে করেন বা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে করেন, অন্য কোনো জায়গা বিশেষ কোনো বুথ করে করেন, এটাকে যত বেশি সরিয়ে দিতে পারবেন টিকা দেওয়ার ইচ্ছেটাকে, কার্যক্রমটাকে, ততই আপনার সুফল মিলবে। কিন্তু টিকাটাও তো লিমিটেড। আমার চট্টগ্রামে এই পর্যন্ত টিকা আসছে 15,71,000-এর মতো, 15 লাখ দিয়ে দেওয়া হলো, 15 লাখ শেষ, আর টিকা আছে 71,000। এটা তো এখন তো টিকা কার্যক্রমই বন্ধ। এখন আপনার টিকা কতটুকু পাবেন তার উপর নির্ভর করবে যে আপনি কতটুকু ডিসেন্ট্রালাইজ করতে পারছেন বা কতটুকু ছড়াতে পারছেন। তো এটা মনে হয় আমাদেরকে আরো একটু অপেক্ষা করতে হবে। আমরা টিকা
আমাদের সরকার কতটুক টিকা জোগাড় করতে পারছে। আমরা যদিও আশাবাদী যে অনেক টিকা আসছে, চীন থেকে অনেক টিকা আসবে, নিশ্চয়ই ভারত থেকেও আমাদের চুক্তির টিকাগুলো আসবে, যে কোভ্যাক্স যে টিকা আসতেছে ওইটাও আসবে। তো আমরা টিকার মনে হয় খুব বেশি অভাবে থাকবো না। আমি খুব আশাবাদী যে আমাদের সরকার যেভাবে এগুচ্ছে এতে আমরা দেশের অন্তত 50% মানুষকে যদি টিকার আওতায় আনা যায়, তাহলেও মনে হয় কোভিড পরিস্থিতি অনেক বেশি নিয়ন্ত্রণ করা যাবে। অনেক অনেক ধন্যবাদ জানাই জনাব হাসান আকবর আমাদের সঙ্গে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। দেলোয়ার মজুমদার সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, আপনাকেও ধন্যবাদ জানাই, আমাদের সঙ্গে যুক্ত হয়ে সময় দিয়েছেন, মূল্যবান মতামত দিয়েছেন। আজকের আয়োজন এখানে শেষ করব। শেষ করার আগে জানাতে চাই, গত 24 ঘন্টায় চট্টগ্রামে করোনা ভাইরাসে 5 জনের মৃত্যু হয়েছে, শনাক্ত হয়েছে 466 জন। এর মধ্যে 297 জন হচ্ছে চট্টগ্রাম মহানগর, আর 169 জন হচ্ছে বিভিন্ন গতকাল 297 জন হচ্ছে মহানগর এলাকার বাসিন্দা। এখানে জাহিদ ভাই একটু কথা আছে, শুক্রবার একটু জি, জি। পরীক্ষা কমে, এই কারণে মনে হয় সংখ্যাটা কমেছে। হ্যাঁ, নমুনা পরীক্ষা হয়েছে 2333টি, একেবারে যে কম সেরকম নয়। 2333টি নমুনা পরীক্ষা হয়েছে, এর মধ্যে থেকে 466 জনের শনাক্ত হয়েছে। এই হচ্ছে গত 24 ঘন্টার অবস্থা চট্টগ্রামে। তো হয়তোবা লকডাউনের সুফল হয়তো আমরা পাচ্ছি, এটি হতে পারে। তো আমাদের প্রত্যাশা থাকবো যেন আমরা সুফলটা ভালোভাবে পাই। আজকের আয়োজন এখানে শেষ করছি। আগামীকাল বিকেল 3টায় অন্য কোনো বিষয়ে কথা হবে। ভালো থাকবেন সবাই।